আমাদের আজকের গল্প চিদানন্দ হত্যা রহস্য। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা ডিটেকটিভ নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মৃতদেহের কাছে মুখ নামিয়ে এনে অনেকক্ষণ ধরে কি যেন খুঁটিয়ে দেখছিল নীল। এই মুহূর্তে ঘরের মধ্যে আমি আর নীল ছাড়া কেউই নেই। পাশের ঘরে ইন্সপেক্টর সরল সিং এতক্ষণে জেরা শুরু করেছেন। এখান থেকে তার হম্বিতম্বি শোনা যাচ্ছে। একসময় নীল সোজা হয়ে কোমরে হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মৃতদেহের কাছে পড়ে থাকা রক্তাক্ত খুঁটটা দু আঙুলে আলতো স্পর্শে তুলে নিল। জানালার কাছে গিয়ে বাইরে থেকে আসা আলোর সামনে খুঁটটাকে বিশেষ মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগলো। ওর হাতে এখন পাতলা নাইলনের গ্লাভস পরা আছে, অর্থাৎ মার্ডার ওয়েপেন্সের গায়ে কোনোভাবেই ওর আঙুলের ছাপ পড়বে না। ঘরটা মাঝারি মাপের, বাড়ির একেবারে শেষ অংশে। এ ঘরে আলো প্রায় নিষ্প্রভ, যার জন্য নীলকে প্রায়ই মাঝে মধ্যে টর্চ ব্যবহার করতে হচ্ছে। জানলার ধার থেকে ফিরে আসতে আসতে প্রায় স্বগতোক্তি সুরেই ও বলল, তাহলে খুঁটটা কার? আমি কোনো প্রশ্ন করলাম না, কারণ আমি জানি পর্যবেক্ষণের সময় ও প্রায় স্বগতোক্তি করে। নিজের মনে অদ্ভুত সব প্রশ্নের উত্তর খোঁজে। মৃতদেহ ছেড়ে নীল এবার পরের আসবাবপত্রে মন দিল। আসবাব বলতে তেমন কিছুই নেই। এক কোণে একটা পুরনো কাঠের ছোট আলমারি, আলমারির এক পাল্লায় একটা আয়না বসানো রয়েছে, পাশেই একটা মামুলি আলনা, সেখানে কয়েকটা ব্যবহৃত হাফাতা পাঞ্জাবি আর ধুতি। টেবিলের ওপর কয়েকদিনের পুরনো খবরের কাগজ, একটা রেসের বই, কয়েকটা টাকার কিছু খুচরো পয়সা, একটা মামুলি ডট পেন, খোলা চশমা, ময়লা রুমাল, তলানে অবশিষ্ট দিশিমতের বোতল আর একটা খালি কাচের গ্লাস। গ্লাসটাকে নীল ভালোভাবে শুকে দেখল। পাল্লা নামিয়ে ফের আলমারির কাছে চলে গেল। চাবি দেওয়া ছিল না। নব ধরে টানতেই পাল্লা খুলে গেল। ভেতরের অধিকাংশই ফাঁকা র্যাক, মাত্র কয়েকটাই জামাকাপড় ভাঁজ করা হয়েছে। একটা তুষের চাদর, কিছু পুরনো কাগজপত্র আর কয়েকখানা পুরনো বই। বইগুলো উল্টোপাল্টে দেখল। হঠাৎ একটা বই থেকে একটা খাম বেরিয়ে এলো। খামটা খুলতেই ভাঁজ করে একটা কাগজ বের হলো। কাগজটা একবার চোখ বুলিয়ে সে সেটিকে পকেটে চালান করে দিল। নিচের র্যাক থেকে বের হলো একটা খালি মদের বোতল, দামি এবং বিলিতি মদ। মাথা তোলাতে তোলাতে কি যেন চিন্তা করল। বোতলটাকে সস্থানে রেখে দিয়ে ও আবার খাটের কাছে গিয়ে দাঁড়ালো। খাটটা একেবারে জানালার ধারে। হঠাৎ ও বলে উঠল, একবার বাইরে গিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়াতো। ওর কথা মতো আমি ঘর থেকে বেরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। ঘরের ভেতর থেকে নীল বলল, এবার তোর হাতটা বাড়িয়ে বডিটা টাচ করতে পারিস কিনা দেখতো। তাই করলাম, কিন্তু তখনও প্রায় বিগতখানেক দূরে দেহটা পড়ে আছে। ঠিক আছে, চলায়। তার মানে জানলার ওপাশ থেকে খুনটা হয়নি। ঘরে ফিরে এসে দেখি নীল খাটের নিচে টান টান হয়ে শুয়ে পড়েছে। টর্চ জ্বালিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। এতক্ষণ আমি ভালো করে মৃতদেহটা দেখলাম। ভদ্রলোকের বয়স সম্ভবত 50 পেরিয়ে গেছে। গায়ের রংটা এককালে বেশ ফর্সাই ছিল, এখন তামাটে। রোগা রোগা চেহারা, আর মুখে যন্ত্রণার চিহ্ন স্পষ্ট। ভদ্রলোকের অন্তিম মুহূর্তটা যে অত্যন্ত যন্ত্রণায় শেষ হয়েছে সেটা দেখলে বেশ বোঝা যায়। একটা ধারালো খুর দিয়ে কে যেন পেঁচিয়ে পেঁচিয়ে কণ্ঠনালীটা কেটে দিয়েছে। বিছানা সাদা চামড়াটা রক্তে লাল হয়ে গেছে। এখন অবশ্য রক্তের রং খয়েরি হতে চলেছে। মুখের ওপর গোটা কয়েক মাছিও এলোমেলো ঘুরছে। দৃশ্যটা মোটেই সুখপ্রদ নয়। সরে এলাম। নীল ততক্ষণে খাটের নিচ থেকে বেরিয়ে এসেছে। কোনো এর ধুলো ঝাড়তে ঝাড়তে ও বলল, চল, এ ঘরে আর দেখবার মতো কিছুই নেই। বেরিয়ে আসার সময় আলনা থেকে একটা ধুতি এনে মৃতার মুখে চাপা দিল। পাশের ঘরে ঢুকতে ঢুকতে শুনলাম সরল সিং, যার নাম দিয়েছিলাম বেবি এলিফ্যান্ট, তিনি তখন রুদ্ররোষে চিৎকার করছেন, একটা মিথ্যে কথা বললে এক থাপ্পড়ে আধখানা করে দেবো, ননসেন্স কোথাকার। এটা আমি অনেকদিন দেখেছি। সিংহে মশাই বুদ্ধিতে পেরে না উঠলে থাপ্পড়ের ভয় দেখান।
যেটা চলছিল তখন একজন চাকরের। ঘরে ঢুকেই নীল বলল, মিস্টার সিনহা, আপনার জেরা কমপ্লিট? কোথায় আর হলো, এই ব্যাটাকে নিয়ে তো 1 ঘন্টা কাবার হয়ে গেল। আপনি যদি পারমিট করেন তাহলে আমি দু একটা প্রশ্ন করতে পারি। আলবাত করবে, দেখো যদি পেট থেকে কিছু বার করতে পারো। আমি তোমারই প্রায় গলদঘর্ম হয়ে গেলাম। হাসি পাচ্ছিল। তেমন তেমন অবস্থার দরুন শীতেও ভদ্রলোককে আমি ঘামতে দেখেছি, কিন্তু এখন হাসির সময় নয়। চুপ করে গেলাম। নীল ছেলেটাকে কাছে ডাকল। বয়স অনুমান ওই 22-23 হবে। তোমার নাম কি? আগে গোড়াচাঁদ, গোড়াচাঁদ দাস। থাকো কোথায়? কোলাঘাট। এ বাড়িতে কতদিন আছো? তা আপনার বছর 5 হবে। যিনি খুন হয়েছেন তার নাম কি? আগে চিদানন্দবাবু। উনি এই বাড়ির কে হন? আগে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। রাতে এই বাড়ির সদর বন্ধ হয় কখন? তা ঠিক নেই, ওই সবাই এসে গেলে। কাল কটায় বন্ধ হয়েছিল? 10টায়। আমি নিজে হাতে বন্ধ করেছি। কি করে জানলে তখন 10টা বাজে? এ বাড়িতে কি ঘন্টাওয়ালা ঘড়ি আছে? আছে বাবু, তবে ঘন্টা শোনার দরকার লাগে না। রাত 10টায় প্রায় প্রতিদিনই লোডশেডিং হয়। কালও হয়েছিল। আর বড় মার হুকুম, লোডশেডিং হলেই দরজায় খিল পড়ে যাবে। তারপর তুমি কি করেছিলে? শুয়ে পড়েছিলুম বাবু, ওই ছাদে। সদর বন্ধ হয়ে গেলে বাড়ির বাইরে থেকে ভেতরে কি কেউ ঢুকতে পারে? তাহলে তো পেছনের পাঁচিল টপকাতে হবে। সে ভারী হ্যাপার ব্যাপার। পাশের বাড়ির লোক দেখে ফেলবে কিনা। এই বাড়িতে মোট কতজন লোক থাকেন? বেশি নয়, বড় মা, মেজো মা, বড় কাকা, ছোট কাকা আর সীমা দিদিমণি, মানে বড় মার মেয়ে। চাকরদের মধ্যে আমি আর রতনের দিদি। তাহলে চিদানন্দ বাবু? আগে তিনি তো উড়ো পাখি, আসেন যান, এই আর কি। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। দারোগাবাবুর হুকুম না নিয়ে বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যে আজ্ঞে। বলেই গোড়াচাঁদ পালালো। সিংহমশাইকে উদ্দেশ্য করে নীল বলল, বাড়ির অন্য লোকেদেরও তো একটু দরকার, ডেকে পাঠানো যাবে? যাবে না মানে? বলেই উনি বেরিয়ে গেলেন। তারপর একে একে সবাইকে ডেকে পাঠানো হলো, একমাত্র বড় কাকা প্রভাসবাবু বাদ। কারণ তিনি প্রায় বছর 5 আগে সেকেন্ড অ্যাটাকের পর বিছানায় শয্যাশায়ী। প্রত্যেকেরই জবানবন্দির সারাংশ থেকে ঘটনাটা যা দাঁড়ায় তা হলো চিদানন্দ মিত্র এই পরিবারের একদা বন্ধু, এখন গলগ্রহ। তার চালচুলো কিছুই নেই, ভবগুড়ে স্বভাবের লোক। মাঝে মাঝে কোথাও যেন উধাও হয়ে যান, আবার ফিরে এসে 1 মাস পর তার জন্য নির্দিষ্ট ঘরটিতে দখলদারি নেন। খাওয়া পড়া হাত খরচা সবই বড়মার আনুকূল্যে। বড়মার স্বামী ভবতোষবাবুর মৃত্যুকালীন ইচ্ছেটা নাকি এমনটাই ছিল, কিন্তু এই নিয়ে বর্তমানে অশান্তি চূড়ান্ত। এই অবাঞ্ছিত লোকটিকে এবারের কেউই সহ্য করতে পারে না, ঝগড়াঝাটি লেগেই থাকে। 1 মাস আগে প্রচণ্ড অশান্তির পর চিদানন্দ এ বাড়ি ছেড়ে কিছু টাকা কড়ি নিয়ে চলে গিয়েছিলেন। গতকাল সকালে আবার ফিরে আসেন। মেজমা সরমার দেবীর সঙ্গে এই নিয়ে তুল গালাম। মেজমা পরের দিনই তাকে জন্মের মতো বাড়ি থেকে চলে যেতে বলেন। রতনের দিদির বক্তব্য অনুসারে চিদানন্দ মেজমার মুখে পাল্টা জবাব দিয়েছিলেন যে এ বাড়িতে তারও অধিকার আছে, আর একান্তই যদি চলে যেতে হয় তাহলে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে তারপর যাবেন। আর তারপরে এই দুর্ঘটনা। সকালে রতনের দিদি ডাকতে গিয়ে চিদানন্দবাবুকে গলা কাটা অবস্থায় প্রথম আবিষ্কার করে। পুরো এজাহারে নিচ্ছিলেন সিংহমশাই, আর নীল মাথা নিচু করে চুপচাপ শুনছিল। সবশেষে এলেন সায়ন্তিনী দেবী, এবাড়ির বড় মা, অসামান্য সুন্দরী, বয়স প্রায় 50, কিন্তু শরীরকে বয়স ছুঁতে পারেনি। তাকিয়ে দেখার মতো রূপসী তিনি, এখন একটু এলোমেলো অন্যমনস্ক, দু চোখে লালচে আভা। বোধহয় এ বাড়িতে এমন একটা নৃশংস মৃত্যুতে তিনি সত্যিই শোকাহত। ইঙ্গিতে সিংহমশাইকে চুপ করতে বলে নীল প্রশ্ন করল, চিদানন্দ বাবুর সঙ্গে আপনার পরিবারের পরিচয় কতদিনের? উনি আমার স্বামীর বন্ধু। আমার বিয়ের আগে থেকেই ওর সঙ্গে আমার স্বামীর হৃদ্যতা। পারিবারিক রিলেশন ছাড়াই উনি এই বাড়িতে থাকতেন, বা গতকাল পর্যন্ত ছিলেন? সেটা কি আপনার স্বামীর ইচ্ছা অনুসারেই? হ্যাঁ। আপনার স্বামীর এরকম বিশেষ ইচ্ছার কারণ? সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আচ্ছা, আপনার সন্তান কটি? 2টি।
একটি মেয়ে, একটি ছেলে। আপনার মেয়েই তো সীমা বসু? আগে হ্যাঁ। আপনি আমার মেয়েকে চেনেন নাকি? না, আপনাদের গোড়াচাঁদের মুখেই ওই নামটা জেনেছি, কিন্তু ছেলে? এ বাড়িতে থাকে না। সে কি, কেন? সাবালক ছেলে, তার ইচ্ছে না থাকলে কি করতে পারি? কারণ কিছুই জানেন না? নিতান্তই পারিবারিক এবং ব্যক্তিগত কারণ। এ খুনের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। সেটা কি এখনই বলা যায়? এনিওয়ে, উনি থাকেন কোথায়? কোথায় থাকে জানি না, তবে ইউনিক মেডিকেলসের সেলস রিপ্রেজেন্টেটিভ। হঠাৎ নীল একটা বেমাক্কা প্রশ্ন করল। আচ্ছা, চিদানন্দবাবু কি দিয়ে দাড়ি কামাতেন জানেন? আগেই বলেছি, সায়ন্তনী দেবী অসামান্য সুন্দরী। বিশাল নয়না আগুন চোখে নীলের দিকে তাকিয়ে বললেন, উনি কোন পেস্ট দিয়ে দাঁত মাজতেন, কোন ধোপাখানায় কাপড় কাচাতেন, এসব প্রশ্নের জবাব কি আমার জানার কথা? অবশ্যই নয়। বলে নীল সজোরে খানিকটা মাথা দোলালো। তারপর বলল, আর একটা প্রশ্ন করব, ওকে এই বাড়িতে খুন করতে পারে বলে আপনার কাউকে সন্দেহ হয়? গোয়েন্দাগিরি আমার পেশা নয়, তবে আমার মনে হয় না বাড়ির কেউ এ কাজ করেছে বলে। ঠিক আছে মিস্টার সিনহা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। না, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। তারপর সায়ন্তনী বসুর দিকে তাকিয়ে বললেন, আপনার ঝিটাকে একটু পাঠিয়ে দিন তো। সায়ন্তনী বসু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সিংহমশাইকে দেখে ঘর ছেড়ে চলে গেলেন। একটু পরেই এলো রতনের দিদি। অতি সাধারণ আট পড়ে চেহারা, বয়স হয়েছে ওই 40-45। সিংহমশাই এলোপাথারি প্রশ্ন করতে শুরু করলেন। শেষ হলে নীল কয়েকটা প্রশ্ন করল। তোমাদের চিদানন্দবাবু কি ঘরের দরজা খুলে শুতেন? সে না সূচক মাথা নাড়ালো। কালো নিশ্চয়ই দরজা বন্ধ করে শুয়েছিলেন? সে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মিথ্যে কথা বলার শাস্তি কি জানো? কিছুক্ষণ আমতামতা করতে থাকে। নীলই প্রশ্ন করায়, এ বাড়িতে কতদিন কাজ করছো? সে বলল সে 20 বছর আগে বিধবা হয়ে এখানে এসেছিল। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আরও আধ ঘন্টা পর আমি আর নীল উঠে পড়লাম। সিংহমশাইয়ের এখন অনেক কাজ। এখনো পর্যন্ত পুলিশ ফটোগ্রাফার আসেনি, মর্গ থেকেও কেউ এসে পৌঁছয়নি। উনি থেকে গেলেন। পরদিন বেলায় ঠিক 10টায় হাজির হলাম ইউনিক মেডিকেলে। গিয়েই কিন্তু শিখরবাবুর সঙ্গে দেখা হলো না। শিখর বসু সামন্তনী দেবীর ছেলে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অডিটর ডিউটি। রিপোর্টিংয়ের সময় বেলা 12টা 5 উনি এলেন। ইয়াং হ্যান্ডসাম ছেলে, বয়স ওই 24-25-এর বেশি নয়, খুব স্মার্ট আর সপ্রতিভ। তবুও মুখের মধ্যে কোথাও যেন একটা চাপা দুঃখের ছায়া পড়ে রয়েছে, কেমন একটা বিষণ্ণ বিষণ্ণ ভাব। পরিচয় দিতেই আমাদের রিসেপশন রুমে নিয়ে গিয়ে বসালেন। এই সময় নীলের মুখ থেকে ওর পেটেন্ট স্বগোক্তি। আশ্চর্য! আমাদের মুখে চিদানন্দবাবুর মৃত্যুর সংবাদ শুনে শিখর কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে বলল, এইরকম একটা কিছু ঘটবে আগেই জানতাম। বোধহয় এটা ওর পাওনা ছিল। এই কথা বলছেন কেন? না, এমনি। বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি চান ওর মৃত্যু রহস্যটা প্রকাশ পাক? আমার চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় না। তাছাড়া একজন মাতাল ছন্ন ছাড়া ভব করে লোক পৃথিবীর করুণা ছাড়া আর কিছু সে চাইতে পারে না। তার মৃত্যু রহস্য নিয়ে আপনারা মাথা ঘামাবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। তা নিয়ে আই হ্যাভ নাথিং টু সে। একটা ব্যক্তিগত প্রশ্ন করব। করুন। আপনি ডাক্তারি পড়তেন? হ্যাঁ, 4th ইয়ার পর্যন্ত পড়েছি, ছেড়ে দিয়ে এই চাকরি নিই। বোধহয় রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য পড়াটা ছেড়ে দিতে হয়েছিল। আপনি ঠিকই ধরেছেন, তবে রাগারাগির কারণটা জিজ্ঞাসা করবেন না, বলতে পারবো না। বেশ, বলবেন না। তবে ওর খুন হবার কারণটা আপনি কিছু আন্দাজ করতে পারেন? প্রশ্নটা শিখর শুনেছে কিনা তা বোঝা গেল না, তবে অন্যমনস্কের মতো বলে ফেলল, অনেক অশান্তি আর দেনা পাওনার হিসেবে ঢুকে গেল। কিছু বলছেন? হ্যাঁ, না 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 না, কিছু না। আপনাদের যদি প্রশ্ন শেষ হয়ে থাকে তাহলে এবারে আমায় উঠতে হবে। অর্থাৎ শিখর আমাদের যেতে বলেছে।
নীলও আর কিছু না বলে উঠে পড়ল। দুপুরে খাওয়া দাওয়ার পর নীল অনেকক্ষণ ঘুম মেরে বসে রইল। বুঝলাম ও এখন মনে মনে অঙ্ক কষছে। ওকে বিরক্ত না করে একটা ম্যাগাজিন টেনে নিয়ে পড়তে শুরু করলাম। ঘণ্টাখানেক পর ও হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে বসল। তারপর বলল, না, অনেক কাজ, তুই বস, আমি একটু ঘুরে আসি। তুমি বোধহয় এখন কিছুই বলবে না। কি বলবো কি, প্রশ্ন অনেক, একটারও কোনো উত্তর পাচ্ছি না। কীরকম? যেমন খুরটা কার? চিদানন্দবাবুর যে নয় তা আমি হলপ করেই বলতে পারি। কেন? পরে বলবো। তারপর ধর, কেন শিখর বাড়ি ছাড়ল, কেন শিখর ওই রকম কথা বলল, কেন কেউ চিদানন্দবাবুকে দেখতে পারত না, ঘরের দরজা যদি বন্ধই থাকবে তাহলে খুনি ঘরে ঢুকবে কেমন করে, খুনি কি বাড়ির কেউ নাকি বাইরে থেকে এসেছিল, যদি এসে থাকে তাহলে কে তাকে দরজা খুলে দিল, হাজারটা প্রশ্ন, একটারও কোনো উত্তর নেই। আচ্ছা, শিখরকে দেখে তোর মনে কিছু প্রশ্ন জাগেনি? কিসের? তুই একটা আস্ত গর্ধপ, যা করছিস কর, আমি একটু বের হচ্ছি, স্ট্রেট লাইন, ফোন করে পোস্টমর্টম রিপোর্টটা জেনে রাখিস। নীল কোথায় যেন বেরিয়ে গেল। তারপর এক নাগারে দুদিন বেপাত্তা, কোথায় যায় কি করে কিছুই বলে না। সেজেগুজে বের হয় আর ফেরে ঝোড়ো কাক হয়ে, এসে কাপের পর কাপ চা খায়, আর বিছানায় লম্বা হয়ে শুয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে একমনে বিড়বিড় করে চলে। আরও 5 দিন এইভাবেই কেটে গেল। এর মধ্যে চিদানন্দবাবু পোস্টমর্টমের রিপোর্টও চলে এসেছে। স্টমাকে হেভি লিকার ছাড়ার কিছুই পাওয়া যায়নি, অর্থাৎ শ্বাসনালী কেটে ফেলার কারণেই তার মৃত্যু ঘটেছে। এছাড়া এ ঘটনার আমি আর তেমন কিছুই জানি না, জানার চেষ্টাও করিনি, কারণ রহস্যভেদটেদ আমার একেবারেই আসে না। ঠিক 5 দিনের দিন বিকেলেও ফিরল। একটা সিগারেট ধরিয়ে নিজেকে ইজি চেয়ারে গায়ে দিয়ে বলল, আমাদের কাশ্মীর যাবার ডেটটা কবে রে? খেয়াল আছে তাহলে? এ মাসের 15 তারিখে। তার মানে হাতে আর 2 দিন সময়, সব গুছিয়ে টুছিয়ে নে। কিন্তু ওদিকে তোমার খবর কি? ধরে ফেলেছ খুনিকে? তুই তো জানিসই, কোনো কাজ ফেলে রেখে দেওয়াটা আমার স্বভাবের বাইরে, আর একটা কাজ করতে করতে অন্য কাজ হাতে নেওয়া আমার চিন্তার বাইরে। মনে হয় কালই এই রহস্যের একটা জবনিকা টেনে দেওয়া যাবে। কিন্তু খুনটা করলো কে? সেটা কালই হবে, কিন্তু তার আগে একবার স্ট্রেট লাইনকে রিং কর। একজন কলকাতার বাইরে পালাবে, তাকে হাতছাড়া করতে আমি রাজি নই। কে? আগে লাইনটা তো ধর। একবার ডায়াল করে সিংহমশাইকে পাওয়া গেল। নীল উঠে ফোন ধরে বলল, চিদানন্দ খুনের ব্যাপারে কাল বোসদের বাড়িতে যাওয়াটা দরকার, খুনিকে ওইখানেই পাওয়া যাবে। হ্যাঁ, সকালই। আর একটা কথা, রতনের দিদি কলকাতার বাইরে যাচ্ছে, ওকে আটকান, সম্ভবত শিয়ালদা লাইন। একটু জেরা করলেই অনেক কিছু খবর পাবেন। ওকে, কাল দেখা হবে। ফোনটা নামিয়ে রেখে একমনে মাথা নিচু করে সিগারেটটা শেষ করল নীল। তারপর উঠে বাথরুমে গেল স্নান করতে। যাওয়ার সময় বলে গেল, কাল সকালে ঠিক 8টায় রেডি থাকবি, আর আজ সারাদিনে একবারও বিরক্ত করবি না। খেয়ে উঠে কেবল ঘুম আর ঘুম। কিন্তু মানুষের আগে থেকে চিন্তা করার সময় যে কত হাস্যকর হয়ে ওঠে সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। পরদিন ভোর 7টার সময় সীমা বসু ফোন করল। তিনি জানালো যে সায়ন্তিনী বসুকে আজ তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঠিক কাটায় কাটায় 11:55 17 আপ জম্মু তাওয়াই এক্সপ্রেসটা ছাড়ল। কোথাও বেড়াতে যাওয়ার আগে নীল মেজাজটাকে একেবারে অন্যরকম করে ফেলে। ভিটির ওর একদমই সহ্য হয় না। ফার্স্ট ক্লাস অথবা 2 টায়ার এসি কোচ ছাড়া ও আর কিছুই টিকিট কাটবে না। দুজন ছাড়া কামরায় কেউ ছিলাম না। সিটে গায়েলি দিয়ে নীল বলল, উস্কুসানি থামা, সব বলছে এক এক করে, তার আগে একটা সিগারেট দে। সিগারেট ধরিয়ে কয়েক মিনিট নীরবে টানল। বোধহয় গুছিয়ে নিতে চাইছিল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, একটা খুর, সেটা দিয়ে চিদানন্দকে খুন করা হয়েছে। রহস্যটা লুকিয়ে আছে ওটারই মধ্যেই। বোধহয় সেই সময় আমার মুখ থেকে একটা শব্দ বেরিয়েছিল, খুরটা কার। হ্যাঁ, খুরটা কার এটাই জানা ছিল আমার সবচেয়ে বড় প্রশ্ন। সাধারণত আজকাল খুরের চলটা কিন্তু কমে এসেছে, বেশিরভাগ লোকই সেফটি রেজার ব্যবহার করে।
ওই বাড়িতে পুরুষ মানুষ চিদানন্দকে নিয়ে 3 জন, কিন্তু 3 জনের কেউই খুর ব্যবহার করেন না। ভবতোষবাবুর মেজ ভাই প্রভাসবাবুর লম্বা লম্বা বড় দাড়ি আছে। ছোট ভাই দিবাকর হাল ফ্যাশনের মানুষ, রেজারেই শেভ করে। ওর ঘরে রেজারের সরঞ্জাম মজুত আছে, প্রমাণ পেয়েছি। বাকি রইলেন চিদানন্দবাবু, কিন্তু তার দাড়ি কামানোর প্রয়োজন পড়ে না। তার মানে? মাকুন্দ কথাটার মানে জানিস? হ্যাঁ, যে পুরুষের দাড়ি গজায় না। চিদানন্দবাবু ছিলেন জাত মাকুন্দ, জীবনেও গোপদাড়ি ওঠেনি। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারতিস। তাহলে খুঁটটা কার? হয় শিখরের, নয়তো মৃত ভবতোষবাবুর। বাইরের কারো হতে পারে? না, পারে না, কারণ খুন হয়েছে বাড়ির মধ্যেই। বাইরের কারোর আক্রোশ থাকলে পাঁচিল টপকে এত রিস্ক নিয়ে খুন করতে আসতে পারত না। চিদানন্দবাবু পর্দানশীল নন, যে কোনো মুহূর্তেই হত্যাকারী বাড়ির বাইরেই তাকে খতম করতে পারত। তাছাড়া খুর দিয়ে কেন? খুন করার জন্য তো অনেক ভালো ধারালো অস্ত্র পাওয়া যায়। খুরটা দেখেই আমার মনে হয়েছিল বাড়িরই কেউ এই কাজটা করেছে, এবং খুরটা চালাতে সে অনভ্যস্ত। কোনো রকমে কাজটা শেষ করে সে পালিয়েছে। এমনকি এতটাই আনাড়ি যে যাবার সময় খুরটা নিয়ে যেতেও ভুল করেছে। অর্থাৎ খুনি হঠাৎ উন্মত্ততাই এই কাজটা করেছে। তাহলে খুঁটটা কার? ভবতোষ বসুর। বাড়ির পুরনো ঝিপ রতনের দিদি কবুল হয়েছে যে ভবতোষবাবু খুর দিয়ে দাড়ি কামাতেন। খুরটা পুরনো হলেও কিন্তু দামি এবং বিলিতি জিনিস। দীর্ঘদিন অব্যবহারের পরেও এখনো ধার রয়েছে। কণ্ঠনালীর মধ্যে নরম জায়গাটা কেটে দেবার পক্ষে যথেষ্ট। এখন বলতো, এই খুরটা কার হাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি? হয় সীমা বসুর, নয়তো সায়ন্তনী বসুর। কারেক্ট। যদিও শিখর বসুর হাতে আসার সম্ভাবনাও ছিল, কিন্তু দীর্ঘদিন ও সে ছায়া মারায়নি এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় এক জামা কাপড়েই বেরিয়েছিল। তার মানে এই দুজনের মধ্যেই একজন খুনি? এখানে একটা সম্ভাবনা থেকে যায়। খুঁটটা কেউ চুরি করে ওদের ঘাড়ে চাপানোর জন্য এমনটা করতে পারে, কিন্তু তার আগে মোটিভটা জানা দরকার। খুনের মোটিভ জানতে পারলে খুনিকে খুব সহজেই চেনা যায়। চিদানন্দকে খুন করে কার কি লাভ? তার না আছে বিত্ত আর না আছে কোনো সামর্থ্য। তার নিজেরও ছিল প্রচুর অভাব। দেনা মেটানো আর নেশার যোগান দিতে দিতেই ভদ্রলোক দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তাহলে আর কি কারণ থাকতে পারে? হয় তিনি কারো স্বার্থ সিদ্ধিতে বাধা দিচ্ছিলেন, নয়তো তার দ্বারা কারো অস্তিত্ব বিপন্ন হতে চলেছিল। কি সেটা? এই কির উত্তর পেতে গেলে তোকে যেতে হবে শিখর বসুর কাছে। মনে আছে তোর? শিখরকে দেখেই আমি বলেছিলাম আশ্চর্য। কেন জানিস? কেন? শিখর বসুও মাকুন্দ। তার মানে কি বলতে চাইছো তুমি? তাই মাকুন্দর ছেলে অনেক সময় মাকুন্দ হয়, বা হওয়াটা বিচিত্র নয়, হরমোন ঘটিত একটা ব্যাপার। শিখর চিদানন্দ মিত্রের ছেলে। কি সব বলছো? সব যেন গোলমাল হয়ে যাচ্ছে, খুলে বলো। তাহলে বর্তমান থেকেই একটু পিছিয়ে চল। ভবতোষ বসু আইনজীবী হলেও ছিলেন অত্যন্ত ধার্মিক এবং উদাসীন প্রকৃতির। টাকা পয়সা প্রচুর রোজগার করতেন, কিন্তু সংসারে কোনো টান ছিল না। হঠাৎ সায়ন্তীকে দেখে উনি সংসারী হতে চাইলেন। ডাকসাইটে সুন্দরী বউ পেয়ে ভাবলেন জীবনে অনেকটা সুখী হবেন, চেষ্টাও করেছিলেন। কিন্তু সীমার জন্মের পর আবার তার জীবনে নেমে আসে নিঃসঙ্গতা আর বিপন্নতা। কেন জানিস? আমি কোনো উত্তর না দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। সিগারেটে একটা জোর টান দিয়ে ও বলল, চিদানন্দ মিত্রের জন্য। এই চিদানন্দ ছিলেন সায়ন্তীর পূর্ব প্রণয়ী, কিন্তু কার্যকরণে তাদের বিয়েটা হয়নি। চিদানন্দের বাউন্ডুলেপনার জন্যই হোক অথবা রোজগারহীনতার কারণেই হোক। সুন্দরী বউ প্রায়ই দুঃখের কারণ হয়, এটা বোধহয় ভবতোষবাবু কিছুদিনের মধ্যেই টের পেয়েছিলেন। সায়ন্তীকে একান্ত কাছে পেয়েও বুঝতে পারতেন যে সায়ন্তী অনেক দূরের মানুষ। টনি আমাদেরকে মিথ্যে কথা বলেছিলেন। চিদানন্দ ভবতোষবাবুর বন্ধু না, কোনোদিনই ছিলেন না। সায়ন্তী চিদানন্দকে কখনো ভুলতে পারছিলেন না। ভেবেছিলেন স্বামী এবং প্রেমিককে পাশাপাশি রেখেই চলবেন, কিন্তু তা তো আর হয় না, হলও না। কিছুদিনের মধ্যেই সায়ন্তীর আসল টানটা যে কোথায় তা বুঝে ফেললেন ভবতোষবাবু।
অন্য কেউ হলে অন্য কিছু ঘটত, কিন্তু ভবতোষ কোনো বাগবিতণ্ডাই গেলেন না, কোনো তিক্ততাতেও নয়। চিরকালের নির্বিবাদী মানুষটা নিজেকে গুটিয়ে ফেললেন সংসার থেকে, ডুবে গেলেন নিজের কাজে। স্ত্রীর সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্কই রাখলেন না, তবু শেষ রক্ষাটার হল না। বছর 3 বাদে সায়ন্তনী অন্তঃসত্ত্বা হলেন। আঘাতটা ভবতোষবাবুর বুকে এতটাই বেশি লেগেছিল যে উনি যতদূর মনে হয় শেষ পর্যন্ত আত্মহত্যা করছিলেন, কেননা উনি ভালো করেই জানতেন যে শিখরের পিতা তিনি নন। তাহলে চিদানন্দের এ বাড়ি থাকার ব্যাপারে ভবতোষবাবুর মৃত্যুকালীন ইচ্ছেটা কি মিথ্যে? হ্যাঁ, ওটা সায়ন্তনী বসুকে বাধ্য হয়ে বলতে হয়েছিল, নইলে চিদানন্দের এই বাড়িতে থাকাটা হতো না। তাছাড়া উপায়ও ছিল না, কারণ চিদানন্দ লোকটা কতটা প্রেমিক ছিলেন জানি না, তবে লোকটাকে কোনো মতেই ভালো লোক বলা চলে না। একজন পুরুষের যত রকম বদভ্যাস থাকতে পারে তার সবকিছুই চিদানন্দের মধ্যে ছিল। প্রেমে অন্ধ সায়ন্তনী তা কোনোদিনই বুঝতে পারেননি। ভালোবাসার সত্যিই মানুষকে অন্ধ করায়। চোখটা খুলল অনেকদিন পরে। এই চিঠিটা পড়ে দেখ, চিদানন্দের বইয়ের মধ্যেই ছিল। হাত বাড়িয়ে চিঠিটা নিলাম, মেয়েলি হাতের লেখা। অনেক সহ্য করেছি, আর না। তোমার জন্যে আমি স্বামী হারিয়েছি, ছেলেও চলে গেছে। সীমার বিয়ের ব্যাপারে কোনো গণ্ডগোল আমি মেনে নেব না। তার জন্যে চরম কিছু করতেও পিছিয়ে যাব না। তলায় কোনো নাম ছিল না। চিঠিটা নীলের হাতে ফেরত দিয়ে দিলাম। বললাম, তারপর? ভবতোষবাবু মারা যাওয়ার পর চিদানন্দ ভেবেছিলেন রাজত্ব আর রাজকন্যা দুই তার হাতে এসে গেল। অর্থের লিপ্সা ছিল চিরদিনেরই। রীতিমতো টাকা পয়সা চাপ দেওয়া শুরু করলেন, কিন্তু ফলটা হলো উল্টো। চিদানন্দের এই বাড়িতে থাকাটা কারুরই মনোপুত নয়। তার উপর স্বচ্ছন্দ মেলামেশা, হিন্দুকরের বিধবা বউ। প্রত্যেকেই চাইছিল যে চিদানন্দ বাড়ি থেকে চলে যাক, বোধহয় সায়ন্তনীয়, কারণ তিনি বোধহয় পাল্টে যাচ্ছিলেন। অবহেলা আর ঔদাসীন্যে যা তিনি হারিয়েছিলেন তারই বিয়োগ ব্যথা দ্বিগুণ হয়ে ততদিনে ফিরে এসেছে তার বুকে। স্বভাবশান্ত মানুষটার নীরব উপস্থিতির স্মৃতি সায়ন্তনীকে এলোমেলো করে দিল। তার উপর ছিল শিখরের জন্মের জন্য হিন্দু নারীর সনাতন পাপবোধ। নিজেকে সরিয়ে আনতে চাইলেন চিদানন্দের সর্বগ্রাসী ক্ষুধার হাত থেকে, কিন্তু পারলেন না। চিদানন্দ সত্যিই চরিত্রহীন। শুরু করলেন ব্ল্যাকমেলিং। প্রয়োজন মতো টাকা না পেলে সবকিছু ফাঁস করে দেবেন এই ভয় দেখাতে তার বিন্দু বিসর্গ দেরি হল না। জোড়াতালি দিয়ে অনেকগুলো বছর কেটে গেছিল। শিখর তখন ডাক্তারি পড়ে। ভবতোষের পুরনো আলমারি থেকে একটা ডায়েরি পড়ে তার মাথাটা ঘুরে যায়। চিদানন্দের রক্ত গায়ে থাকলেও পরিবেশ মানুষকে অন্যরকম করে তোলে। সে কোনো গণ্ডগোল করেনি, চায়নি বসু বংশের মাথাটা হেট করতে। মাকে একখানা চিঠিতে সবকিছু জানিয়ে ঘেন্না, অপমানে আর লজ্জায় চিরদিনের মতো বাড়িটা ছেড়ে চলে যায়। শিখর চলে যাবার পর সায়ন্তনী আর কিছুতেই চিদানন্দকে সহ্য করতে পারলেন না। স্বামী হারিয়েছেন, ছেলেও চলে গেল। চিদানন্দকে বাড়ি ছেড়ে যাবার তিনি হুকুম দিলেন, কিন্তু বাঘ তখন মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে। এই কামধেনু ছেড়ে কোথায় যাওয়া যায়? চলে যাওয়ার ভান করে টাকা নিতেন, চলেও যেতেন, আবার ফুরিয়ে গেলে এসে হাজির হতেন। এদিকে দেখতে দেখতে সীমার বিয়ে ঠিক হয়ে গেল, অথচ শনি গ্রহটি মাথার উপর থাকতে নির্বিঘ্নে কাজটা সারা যাবে না। তাই সায়ন্তনী উঠে পড়ে লাগলেন চিদানন্দকে বাড়ি থেকে বারবার সরানোর জন্য। তাল বুঝে চিদানন্দ মোটা দাও হেঁকে বসলেন। বললেন জীবনে কোনোদিনও তিনি আর মুখ দেখাবেন না, যদি 50,000 টাকা সায়ন্তনী তাকে দিতে পারেন। না হলে সবকিছু ফাঁস করে সীমার বিয়েটা পণ্ড করে দেবেন। যে চিঠিটা তুই পড়লি ওটা চিদানন্দের টাকা চাওয়ার উত্তর। আসলে কি জানিস, খুন না করে সায়ন্তনী দেবীর আর কোনো উপায় ছিল না। রাগের বশে স্বামীর ব্যবহৃত খুরটা দিয়ে ফালাফালা করে দিয়েছিলেন ঘুমন্ত চিদানন্দের গলাটা। কিন্তু খুনটা উনি করলেন কেমন করে? 50,000-এর দাবি শুনেই সায়ন্তনী দেবী মনস্থির করে নিয়েছিলেন যে দুধ কলা দিয়ে এই কালসা পার পোষা যায় না, একে সরাতেই হবে। রতনের দিদির মুখে চিদানন্দকে খবর পাঠালেন যে দরজা খোলা রাখতে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে বিশেষ দরকারে সায়ন্তনী দেখা করবেন। আর রতনের দিদিকে বলে রেখেছিলেন চিদানন্দ ঘুমিয়ে পড়লে যেন তাকে খবর দেওয়া হয়।
চিদানন্দ মদ খেয়ে অপেক্ষা করতে করতে যখন বেহুশ হয়ে ঘুমিয়ে পড়েছিলেন তখন প্রায় রাত 2টো। খুঁড়ের গায়ে পাথর ঘষে সদ্য শান দেবার দাগ পাওয়া গিয়েছিল। ওটা বোধহয় সেই রাত্রেই করা হয়েছিল। এরপর কাজ শেষ করাই আর হাঙ্গামা কোথায়। এই পর্যন্ত বলে নীল একটু থামল, তারপর বলল, সায়ন্তনী দেবীর জন্য তোর মানসিকতা কি বলে তা জানি না, তবে আমার একটা কথা মনে হয়, ভালোবাসা বড় সর্বনাশা প্রকৃতির, বিশেষ করে প্রথম প্রেম বড় কাদায় আর দুঃখ দেয়। কি ছিল চিদানন্দর? একমাত্র রূপ ছাড়া তো আর কিছুই নয়। অথচ তার জন্যেই জীবন মরণে সর্বশান্ত হয়ে গেলেন সায়ন্তনী। আসলে মেয়েরা যাকে ভালোবাসে বোধহয় এমন করেই বাসে, কেউ পায় ফুল আর কেউ পায় কাঁটা। নীল বলা শেষ করল। আমিও খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, চিদানন্দের জন্য বোধহয় শেখরেরও কিছু দুর্বলতা ছিল, তাই না? এই কেসটার আসল দুর্বলতার জায়গাটা তো ওটাই। যতই যাই হোক, চিদানন্দের জন্য শিখর একটা নরম জায়গায় পড়েছিল, মনের একটা কোণে। প্রথম দিনে আমাদের হাঁকিয়ে দিয়েছিল, বলেছিল চিদানন্দের মৃত্যু তদন্তে তার কিচ্ছু যায় আসে না, কিন্তু ওটা তার অভিমানের কথা। ওই অভিমান ডিঙিয়ে আমি যখন আরও বেশি করে ওর দুর্বল জায়গাটায় ঘা দিতে শুরু করলাম, তখন ওর পারিবারিক সমস্ত গোপন কথা আর না বলে পারল না। ও ভেবেছিল সব কথা বললে যদি খুনি ধরা পড়ে যায় তাহলে তার শাস্তি হবে। বেচারা বোধহয় কল্পনাও করতে পারেনি যে তার মা শেষ পর্যন্ত খুনি বলে প্রমাণিত হবেন। অবশ্য শিখর হেল্প না করলেও খুনি ধরা পড়তই, কেননা অজস্র নজির রেখে দেওয়া খুন এটা। আসলে কোনো প্রি প্ল্যান্ড ডেলিভারেট মার্ডার নয়, হঠাৎ সিদ্ধান্ত নেওয়া আর ঘটনা। খুঁড়ের গায়ে সায়ন্তনী দেবীর হাতের ছাপ ছিল। রতনের দিদি বা চিদানন্দ ছাড়াও সায়ন্তনী দেবীর ফুটপ্রিন্ট পাওয়া গেছে ওই ঘর থেকে। বোধহয় খুন করার পর হাতে রক্তের দাগও লেগেছিল। উত্তেজনায় সেই দাগটাও রয়ে গেছে সাদা চাদরে, অজস্র ভুল। এমনকি রতনের দিদিকে তাড়াতাড়ি করে দেশে পাঠিয়ে দেওয়ারও একটা ভুল চেষ্টা। কিন্তু সায়ন্তনী দেবী আত্মহত্যা করলেন কেন? নীল এবার চট করে কোনো উত্তর দিল না, আনমনে কি যেন ভাবল। তারপর বলল, এই প্রশ্নের সঠিক জবাব আমার জানা নেই। নিজের কলঙ্কিত জীবনের গ্লানিতে, নাকি ভালোবাসার মানুষের গলায় শেষ টানটুকু দেবার অনুশোচনায়, তা আমি জানি না। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।